পর্যন্ত এনসিপিআই এর সাংসদদের ভাগ্য কিন্তু ঝুলেই রইল। সে গল্পে যে আশিস ব্যানার্জিকে আত্মহত্যা করলেন, যদি ভালো করে খোঁজ খবর করা যায়, তদন্ত হয়, কারা চাপ দিয়েছিল। শুভেন্দুদা যে কাজগুলো করছেন, ভূতের মতো পরিশ্রম করছেন এবং সংকল্পপত্রে দেয়া প্রতিশ্রুতিগুলো তিনি রাখছেন। সংসদে বসে সিগারেটে ধূমপান করছিলেন, সে ছবিও তো ভাইরাল হয়েছে। তা কীর্তি আজাদ এখন বাজার গরম করছেন ও সমস্ত আইনি সুরক্ষা খতিয়ে দেখুন, যেখানে যাওয়ার যাক, ভাইপোর জেল হবেই। দেখুন, অভিষেক মামলাবাজ, ও মামলা করতে খুব ভালোবাসে, রক্ষা কবচ নিয়ে ঘুরে ঘুরে বেড়ায় তো, আর এমনিতেই প্রচুর পয়সা টয়সা আছে ওদের। মাটি, কয়লা, গরু, বালি, চাকরি, যেখানে হাত দিয়েছে সেখানে অভিষেক নিজের হিসেব বুঝে নিয়েছে। পিসি ভাইপো দুটোই মামলাবাজ। হ্যাঁ, সবসময় পিসি একসময় আগে বলতেন প্রমাণ করুন প্রমাণ করুন, নিজে প্রমাণ লোপাট করে তারপরে বলবেন প্রমাণ করুন। নইলে কেউ বলে চৌঠা মেয়ে অত বড় হারের পর বলে উঠে দাঁড়িয়ে অভিষেককে সম্ভাষণ করতে হবে, কিনা অভিষেক বিশেষ পরিশ্রম করেছেন। অমিত মালভিয়া নিশ্চয়ই বড় দায়িত্ব পাবেন, যেভাবে স্মৃতি ইরানি পেলেন। যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় একের পর এক কলকাতা হাইকোর্টে মামলা করছেন, সেখান থেকে রক্ষা কবচও পেয়ে যাচ্ছে না। আর একটা লোকসভায় স্পিকারের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মামলা করেছেন। কেন এই এমপিগুলো, যে এমপিগুলো এনসিপিআই আছে, তাদের দল বিরোধী বলে ঘোষণা করা হবে না, তাদের সাংসদ পদ খারিজ করা হবে না? আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভু সরকার, কথা বলবো, কি বলবেন? দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা মামলা করেছেন, 20 জন সাংসদকে তাদের অবস্থান কী হবে লোকসভায় সেটা স্পিকারকে জানাবার জন্য তিনি চিঠি দিয়েছিলেন এবং ইন্ডিভিজুয়াল সাংসদদের পদ খারিজের জন্যও তিনি আবেদন করেছিলেন। স্পিকার এখনও কোনো সিদ্ধান্ত নেননি, তার জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্বারস্থ হয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে লোকসভার অধ্যক্ষ কীভাবে সিদ্ধান্ত নেবেন, কারণ সুপ্রিম কোর্টে একটা মামলা চলছে। শিবসেনা উদ্ধব গোষ্ঠীর সাংসদরা ভেঙে বেরিয়ে এসে একনাথ সিন্দের শিবিরে যোগ দিয়েছেন। তো কপিল সিব্বল বোধহয় ওই মামলাটা লড়ছেন, সুপ্রিম কোর্টের শুনানি চলছে। ইতিমধ্যে 2023 সালে মহারাষ্ট্রের রাজ্যপাল বনাম মিস্টার দেশাইয়ের মামলায় সুপ্রিম কোর্টের 5 সদস্যের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল যে সংসদীয় দল বা পরিষদীয় দল, তাদের সংখ্যা যাই হোক না কেন, এককভাবে কোন দলের সঙ্গে তারা মিশবে এসব সিদ্ধান্ত নিতে পারে না। মূল রাজনৈতিক দল সিদ্ধান্ত নিতে পারে। এককভাবে সিদ্ধান্ত নেওয়াটা হচ্ছে সংবিধানের 10th শিডিউলের পরিপন্থী। এই নিয়ে সুপ্রিম কোর্টে ফয়সলা হবে। যতক্ষণ না ফয়সলা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এনসিপিআই এর সাংসদদের ভাগ্য কিন্তু ঝুলেই রইল। তারা কিন্তু ওই তৃণমূলের সাংসদ হিসাবেই লোকসভার সচিবালয়ের পরিচয় পাবেন, ওয়েবসাইটে তাদের নাম থাকবে। এখন অভিষেকের বক্তব্য হচ্ছে তাদের 8 জন সাংসদ আছে, তাদের সময় থেকে সময় বাদ দিয়ে ওদেরকে বলবার সময় করে দেওয়া হচ্ছে। একটা অচল অবস্থা তৈরি হয়েছে। স্পিকার এই মুহূর্তে কিছু সিদ্ধান্ত নিতে পারবেন বলে আমার মনে হয় না, যতক্ষণ না পর্যন্ত সুপ্রিম কোর্টের ফয়সলা আছে সামনে আসছে। আচ্ছা, না আমি বলছি স্পিকারের বিরুদ্ধে উনি সুপ্রিম কোর্টে গেছেন, কেন এদের খারিজ করা হচ্ছে না? অভিষেক মামলাবাজ, ও মামলা করতে খুব ভালোবাসে, রক্ষা কবচ নিয়ে ঘুরে ঘুরে বেড়ায় তো, আর এমনিতেই প্রচুর পয়সা টয়সা আছে ওদের। এই যে ঋতব্রতরা অভিযোগ করেছে নথি দিয়ে, চৌঠা মে তৃণমূল কংগ্রেস পরাজিত হলো, তার 20 দিনের মধ্যে ওদের একটা নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে 360 কোটি টাকা ঢুকেছে। তাহলে নির্বাচনে হারলো, শোচনীয় পরাজয় হলো, তারপরে ব্যাংক অ্যাকাউন্টে 360 কোটি টাকা কিভাবে ঢুকলো, কারা দিল, এগুলো তো তদন্ত করতে হবে, ইডিকে তদন্ত করতে হবে। তৃণমূল কংগ্রেস, বিশেষ করে কালীঘাট তৃণমূল, এই পিসি ভাইপো দুটোই মামলাবাজ। হ্যাঁ, সবসময় পিসি একসময় আগে বলতেন প্রমাণ করুন প্রমাণ করুন, নিজে প্রমাণ লোপাট করে তারপরে বলবেন প্রমাণ করুন। আর দেখুন একটা কথা, ভাইপো ওটা মামলা করেছে ঠিক আছে, স্পিকারের বিরুদ্ধে করেছে, সুপ্রিম কোর্টে গেছে, ও সমস্ত আইনি সুরক্ষা খতিয়ে দেখুন, যেখানে যাওয়ার যাক, ভাইপোর জেল হবেই। হ্যাঁ, কারণ মানে গ্রেফতার হবে অভিষেক, হওয়া তো উচিত। ও তো নাটের গুরুমা হচ্ছে মমতা ব্যানার্জি, আর ও হচ্ছে তার দোসর। অভিষেক হচ্ছে ডাকাত রাজা আর উনি হচ্ছেন ডাকাত রানী।
দুজনে মিলে লুট করেছে। ওনাদের প্রতি কারোর কোনো সিম্প্যাথি নেই, কিন্তু যারা তৃণমূলও করে তাদেরও কোনো কিন্তু সিম্প্যাথি নেই। তখন মমতা বন্দ্যোপাধ্যায় আগে যা ছিলেন এখন যা হয়েছেন সম্পূর্ণ আলাদা। নইলে কেউ বলে চৌঠা মে অত বড় হারের পর বলে উঠে দাঁড়িয়ে অভিষেককে সম্ভাষণ করতে হবে, কিনা অভিষেক বিশেষ পরিশ্রম করেছেন। আমার একটাই কথা, দেখুন, মাটি, কয়লা, গরু, বালি, চাকরি যেখানে হাত দিয়েছে সেখানে অভিষেক নিজের হিসেব বুঝে নিয়েছে। ওই তো 75-25-এর গল্পে যে আশিস ব্যানার্জিকে আত্মহত্যা করলেন, যদি ভালো করে খোঁজখবর করা যায়, তদন্ত হয়, কারা চাপ দিয়েছিল? রামপুরার তারাপীঠ ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান ছিলেন, কিন্তু কোনো ক্ষমতাই ছিল না টেন্ডার পাস করা, চেক সাইন করার, সব কাজ করতো কেষ্ট। অভিষেক বলছে প্রতিহিংসা। আসলে দেখো, ও বিদেশে পালিয়ে যাবে, 25টা সুটকেস নিয়ে যাচ্ছে, এগুলো কিছু বাজারে ছড়িয়েছে। আসলে মানুষের খুব ভয় আছে। বিনয় মিশ্র ভানুয়াতুতে রয়েছে, এদিক ওদিকে অনেকে রয়েছে। একবার যদি পাখি উড়ে যায়, সেই পাখিকে ফেরানো তো আর সহজ হবে না। কিন্তু আমার কোথাও একটা গাট ফিলিং বলছে ও ফিরে আসবে, ফিরে এসে এখানেই থাকবে, কারণ পরিবার পরিজন আছে। তো ওটা একটু অমূলক, কিন্তু বলা যায় না, বিনয় মিশ্রর মতো পগারপাল হয়েও যেতে পারে। কীর্তি আজাদ বলছে যদি ডিম থেরাপি হয় এবার কিন্তু বন্দুকের লাইসেন্স নিচ্ছি, উল্টো দিকে হবে। কীর্তি আজাদ খুব ভালো প্লেয়ার ছিল। 1983 সালে ভারত যখন প্রথম প্রুডেন্সিয়াল কাপ জিতল, কীর্তি আজাদ সেই টিমে ছিলেন। ওর বাবা ভগবত ঝা আজাদ বিহারের কংগ্রেসের মুখ্যমন্ত্রী ছিলেন। আরে কীর্তি আজাদ তো বিজেপিরই লোক। এখন কিসের জন্য তোলামূলে ভিড়েছে তা আমি জানি না। আর উনি তো একবার ওই এতে বসে, সংসদে বসে সিগারেটে ধূমপান করছিলেন, সে ছবিও তো ভাইরাল হয়েছে। তা কীর্তি আজাদ এখন বাজার গরম করছেন, এসব বাজার গরম করার কথা। সংবাদ মাধ্যমে একটু অ্যাটেনশন, গুলি হবে, গুলি বন্দুক। দেশের একটা আইন আছে, হ্যাঁ, সংবিধান আছে, ভারতীয় ন্যায় সংহিতা আছে। একজন সাংসদ হয়ে তিনি কি করে বলেন যে আইন নিজের হাতে তুলে নেব? এ তো উস্কানি। একদম। নিতিন নবীনের নতুন টিম হলো, আপনি দেখলেন, একদম বাংলা থেকে দুজন তারা ওখানে জায়গা হয়েছেন। সহসভাপতি ডক্টর মধুসূদন কর, অঙ্কোলজিস্ট, পিয়ারলেস হসপিটালের সঙ্গে 3 দশকেরও বেশি সময় যুক্ত ছিলেন। আর মনোজ টিগ্গা তো এমপি, মাটির কাছাকাছি থাকা মানুষ। ভালো হয়েছে। আইটির নতুন চিফ হয়েছে অমিত মালভিয়ার জায়গায়। অমিত মালব্যকে সরিয়ে দিতে সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড়। অমিত মালব্যকে নিয়ে অনেক পোস্ট হচ্ছে, কেমন সরিয়ে দিল। কোনো পদ তো চিরস্থায়ী নয়, এটা তো সবাইকে বুঝতে হবে। উনি তো 10-11 বছর ছিলেন একটা পদে। নতুন একজন আসছেন, ছত্তিশগড়ের উনি মানুষ। নিতিন নবীন যখন ছত্তিশগড়ে বিজেপির পর্যবেক্ষক ছিলেন, তখনই ভদ্রলোকের সঙ্গে তার আলাপ। হ্যাঁ, দেখুন না, নতুন হাতে দায়িত্ব দিলে খারাপ হবে এই ধারণাটাও বা কেন? আবেগ থাকতে পারে বিজেপির কর্মী সমর্থকদের অমিত মালভিয়ার প্রতি, কিন্তু সবসময় একজনকে সুযোগ তো দিতে হয়, নতুনকে আবাহন করতে হয়। অমিত মালভিয়া নিশ্চয়ই বড় দায়িত্ব পাবেন, যেভাবে স্মৃতি ইরানি পেলেন 2024-এ আমেঠিতে। রাহুল গান্ধী আমেঠিতে হেরে গেলেন গান্ধী পরিবারের একজনের কাছে, তারপর তো রাজনীতির থেকে সন্ন্যাস নিয়েছিলেন। কিউকি সাস ভি কাভি বহুতি, ওর যে পর্ব 2, সেখানে অভিনয়ও শুরু করে দিয়েছেন, কিন্তু আবার স্মৃতি ইরানি বিজেপির মূল স্রোতে ফিরে এসছেন। দেখুন, বিজেপি দলটায় না ধৈর্য ধরতে হয়, দলের নীতি আদর্শের প্রতি ভরসা রাখতে হয়। তাড়াহুড়ো করলে কোনো ফল পাওয়া যায় না। আচ্ছা, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কি সাংগঠনিক ক্ষেত্রে পরিবর্তন হতে পারে, আপনার কি মনে হয়? চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। অবশ্যই পরিবর্তন স্বাগত। এখন দেখতে হবে কবে পরিবর্তন হবে, কিভাবে পরিবর্তন হবে। যাই পরিবর্তন হোক না কেন, সেই পরিবর্তন করার আগে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনা করে নেবেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। এইটুকু আমি বলতে পারি। যা হবে ওয়েলকাম চেঞ্জ হবে এখানে। শুভেন্দু অধিকারী কালকে বললেন যে 2027-এ যদি 10-এর মধ্যে আমি 9 পাই, আমি ক্ষমা চেয়ে নেবো। কালকে বড় কথা বলে দিয়েছেন। উনি 2027-এ একটা পরীক্ষায় বসবেন, উনি বলেছেন। দেখো, শুভেন্দু দা হচ্ছে মাটির কাছাকাছি থাকা নেতা, মানে নিজেই নিজের ডেডলাইন বেঁধে দিয়েছেন। আর আমি না কখনো এই মার্কশিট টাকশিটে খুব বিশ্বাস করি না। আর জীবনে আমি কোনো দিন
ওই 10-এর মধ্যে 6, 6.5 পেয়েছি ব্যক্তিগতভাবে পরীক্ষায়, কিন্তু 10-এর মধ্যে 9 পাওয়ার সৌভাগ্য আমার হয়নি। তাই আমি এইসব মার্কশিট আমি দিতে বিশ্বাসই করি না। শুভেন্দুদা যে কাজগুলো করছেন, ভূতের মতো পরিশ্রম করছেন এবং সংকল্পপত্রে দেওয়া প্রতিশ্রুতিগুলো তিনি রাখছেন। তবে লক্ষ্মীর ভাণ্ডার এবং আয়ুষ্মান ভারতের রোল আউট একসঙ্গে হলে পরে খুব ভালো হতো। মানে এই যে 1,19,00,000 পাবে, টার্গেট হচ্ছে 1,80,00,000। আমার এটা পার্সোনাল বক্তব্য। ক্যাবিনেট মিটিং, সরকার আসার প্রথম ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত হয়ে গেল যে অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হবে, আয়ুষ্মান ভারত রোল আউট করা হবে। সরকার যদি বলতো যে আমরা জানি আমাদের সন্দেহ যে 2,21,00,000 লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকের মধ্যে অনেক জল আছে, তালিকাটা আমাদের খতিয়ে দেখতে হবে, পুরুষ লক্ষ্মীদের বাদ দিতে হবে, তারপর একটা নির্ভুল তালিকা প্রকাশ করব। এর জন্য আমাদের কিছুটা সময় লাগবে। যতদিন না এই তালিকা স্বচ্ছ হচ্ছে ততদিন পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের যা বরাদ্দ সেটা আপনারা পাবেন। যখন একদম পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে তখন লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে, অন্নপূর্ণা ভাণ্ডার চালু হবে। এই যে ধাপে ধাপে 1,19,00,000, 1,80,00,000 অবধি যাবে, 2,21,00,000 পেত লক্ষ্মীর ভাণ্ডার, 41,00,000 বাদ যাবে। অনেক লোক অনেক রকম প্রশ্ন তুলছে, মানে সাধারণ মানুষও বলছে যে এত তাড়াহুড়োর কি আছে। আমার বক্তব্য ছিল এ দুটো ফ্ল্যাগশিপ প্রকল্প, একদিনে রোল আউট করা উচিত ছিল। এই যে স্বাস্থ্যসাথী কার্ড থাকলেই আয়ুষ্মান ভারত পাওয়া যাবে, এটা বলেছিল বিজেপি। তারপরে যখন দেখা গেল যে আয়ুষ্মান ভারতের আওতাভুক্ত সবাই হচ্ছেন না, তখন শুভেন্দুদা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা চালু করলেন। সুন্দর বলেছেন যে আয়ুষ্মান ভারত কার্ড বাংলার বাইরে যে হসপিটালে প্রযোজ্য, মুখ্যমন্ত্রীর দেওয়া কার্ডও সেখানে প্রযোজ্য। কিন্তু এটাও যদি আগে থেকে আমাদের ধারণা থাকতো যে আয়ুষ্মান ভারতের আওতায় সবাই আসবেন না, তার জন্য বিকল্প ব্যবস্থা হবে, এবং সেটা একদিনে যদি রোল আউট করা হতো আয়ুষ্মান ভারত এবং অন্নপূর্ণা একদিনে সম্পূর্ণভাবে, তাহলে আমার মনে হতো যে এই যে সমালোচনাগুলো বা কিছু মানুষের জেনুইন উদ্বেগ আছে মাতৃশক্তি, কারণ এখন তারা টাকা পেয়ে আসছেন, তো যদি তারা মানে সন্দেহ মানে হয় আর কি, সংশয় হয় যদি টাকাটা বন্ধ হয়ে যায়। বহু মানুষের দরকার টাকাটা, 3,000 টাকা। তাহলে কি এই হলো অন্নপূর্ণা ভাণ্ডার কার্যত বিজেপির ক্ষেত্রে যদি ঠিক মতো না প্রোভাইড করতে পারে, এটা কি বিজেপি প্রোভাইড করবে? ইনিশিয়াল হিকআপসটা সামলাল নিয়ে আমার বক্তব্য একদিনে করতে পারতো, একদিনে 1,80,00,000 দেবো, তাহলে না তার ইম্প্যাক্টটা অনেক বেশি হতো। এটা আমার পার্সোনাল মত। যতদিন আপনি বলছেন যে যতদিন না ত্রুটিমুক্ত হতো, লক্ষ্মী ভাণ্ডার চালিয়ে রাখতো, যেই ত্রুটিমুক্ত তালিকা হতো, সম্পূর্ণ লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, অন্নপূর্ণা ভাণ্ডার চালু, এটাই। তাহলে এই সব কথাগুলো মাঝখান থেকে উঠতো। স্ট্র্যাটেজিক্যালি একটু ভুল হয়েছে। ভুল না, আসলে মুখ্যমন্ত্রী কি করবেন, তারা আমলা কুলতে এগুলো করেন, তাদেরকে আর একটু সতর্ক থাকা উচিত ছিল। দেখুন, সরকারের সুনাম বদনাম যাই হয় না কেন, সরকার তো চালায় আমলারা, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, ডিজি, এরাই তো চালান, এরাই সরকার। রাজনৈতিক নেতারা শুধু পলিসিটা নির্ধারণ করেন আর পলিসি ইমপ্লিমেন্ট করেন আমলারা। আমলাদের আরেকটু বিষয়টাকে বোঝা উচিত ছিল যে কোথায় কোথায় সমস্যা হতে পারে। আর এই আমলারা তো দীর্ঘদিন ধরে তৃণমূল জমানাতে আছেন, তারা তো জানেন। হ্যাঁ, তাদের উচিত ছিল দাদাকে সতর্ক করে দেওয়া, হ্যাঁ, যে দাদা আপনি ঘোষণা করে দিয়েছেন, টাইম বলে দিতেন 5 মাস বাদে থেকে শুরু হবে স্বচ্ছ নির্ভুল তালিকায়, ততদিন চলবে। আমরা সব তালিকা খতিয়ে দেখছি, আমাদের কাছে খবর আছে। বলছেন তড়িঘড়িটা সাবধান করতে পারতো আমলারা। হ্যাঁ, পারা উচিত ছিল। ঘোষণা এই 3 মাসে অনেকটা ব্যাক ফুটে গেছে এই অন্নপূর্ণা। এইসব সোশ্যাল মিডিয়াতে তো চলছেই, অনেক রিলস হচ্ছে। হ্যাঁ, বিরোধীরা একটু সুযোগ পাচ্ছে, বামপন্থীরা বা টুকরে টুকরে গ্যাং একটু রুটি শেখার সুযোগ পাচ্ছে। এগুলো হতো না, এগুলো আমলাদের এই পরামর্শটা দেওয়া উচিত ছিল দাদাকে।